আমাদেরই অনেক ভাই যারা আমাদের সাথেই ছিল সহযোদ্ধা, তারা জান্নাতের পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য যারা আমাদেরকে ভয় দেখায় তারা জানে না আমাদের জন্য কত মধুর জীবন অপেক্ষা করছে, এবং যেই মধুর জীবনের নিশ্চয়তা যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি প্রত্যেকদিন আমাকে রিজিক দেন, যিনি পালন করেন, উনিই আমাকে নিশ্চয়তা বিধান করেছেন। পৃথিবীর কেউ আমাকে নিশ্চয়তা বিধান করে নাই। এবং বাংলাদেশে যারা আলেম ওলামা রয়েছে দীর্ঘদিন ধরে তারা কিন্তু মিডিয়া সন্ত্রাসের শিকার। আপনারা দেখেছিলেন যখন শাপলা হত্যাকাণ্ড হয়েছিল, আমাদের সামনে এমনভাবে বয়ান উৎপাদন করা হয়েছে ওইখানে একজন লোকও মারা যায় নাই। এখন তারাই বলতেছে 36 জনের হলো তারা প্রমাণ পেয়েছে। সেই সময়কালে তারা এটার নাম দিয়েছিল নারকীয় হত্যাকাণ্ড, সন্ত্রাস নাম দিয়েছিল, তাণ্ডব নাম দিয়েছিল তারা। আজকে এখানে একজন সংসদ সদস্য ছিলেন একটু আগে, মুফতি হানজালা সাহেব পার্লামেন্টে যাচ্ছে, ওনাকে বলতেছে কি এই ধরনের যে মিডিয়া সন্ত্রাস থেকে শুরু করে তারা আমাদেরকে প্রতিনিয়ত যে উৎপাদনের মধ্য দিয়ে তারা যায়, একটা সময়ে তারা আমাদেরকে হত্যাযোগ্য বানিয়ে দেয়। এই জন্য হলো আপনারা যারা আলেম ওলামা আছেন, শুধু আলেম ওলামা না, প্রত্যেকের জায়গা থেকে নতুন করে ভাবতে হবে, মিডিয়া জগতে নতুন করে ঘুরে দাঁড়াতে হবে। এখন বাংলাদেশে অনেকে বলে যে যা কিছু আমরা বলি এগুলো প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া আসবে না, আমাদের কাছে বড় মিডিয়া আছে। এটা জানেন তো কি? এটার কানে কোনো গোপন থাকে? এটা দিয়ে মোবাইল জার্নালিজম দিয়ে কিন্তু আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছিলাম। এবং যেই কোনো ঘটনা এখন ঘটে এটা বিদ্যুৎ গতিতে সবার কাছে ছড়িয়ে যায়। এই জন্য যারা মিডিয়া ভাইরা রয়েছেন, আল্লাহর রাস্তায় আপনাদের কাছে অনুরোধ, আপনারা তো করেন না, আপনাদের যারা মালিক পক্ষ রয়েছে, যারা জীবন আকাম কুকাম সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি করে টাকা ইনকাম করেছে, এখন তাদের শখ হয়েছে যে বাড়ির সামনে হলো একটা দারোয়ান রাখা, সেই জন্য তারা একটা মিডিয়া এজেন্সি খুলে দেয়। এই যদি হয় মিডিয়া ইন্ডাস্ট্রি বাংলাদেশে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ, যেটা আমরা সংবিধানের স্বীকৃত বিষয় অনুযায়ী যে ফ্রিডম, প্রেস ফ্রিডম, সেটা তো বাংলাদেশ অনেক তলানিতে আছে। তাহলে সেটা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, এটা আমাদেরকে মন্ত্রী মহোদয় দিক নির্দেশনা দিবেন। আজকে যিনি এখানে এসেছেন মিডিয়া মন্ত্রী, ইনফরমেশন মিনিস্টার, উনি অনেক ভালো লোক। উনি 90-এর সেখান থেকে আমরা ঢাকা শহরে বিভিন্ন আড্ডা হতো, উনি কিন্তু বড় মাপের একজন ফিলোসফার আবার। তা আমরা বলবো যে মিডিয়া সেক্টরটা আপনার হাতে গিয়েছে, আপনি এটা যদি সুন্দর করে গড়ে তোলেন, আমাদেরকেও একটু অ্যাক্সেস দেন, আমাদেরকে জঙ্গি না ভাবেন, আমাদেরকেও বাংলাদেশি হিসাবে ভাবেন, সার্বভৌমত্ব ইসলামের অতন্ত্র প্রহরী হিসাবে ভাবেন, একটু সুযোগ দিলে আমরা বাকিটা ইনশাল্লাহ করে নিতে পারবো। এজন্য আমরা মনে করি শাপলা নামে একটি চ্যানেল আসা উচিত, যে চ্যানেলের মধ্য দিয়ে আগামীতে যে কেউ যারা শাপলা কাহিনী ঘটিয়েছিল সেটা আমরা তথ্য অনুসন্ধান করে শাপলাদের পর্দার আড়ালের কি ঘটনা ঘটেছিল সেটা আমরা ইনশাআল্লাহ উন্মোচন করব। শেষ কথা যেটা বলবো, হেফাজতে ইসলামের সেই শাপলা যারা এসেছিল, ম্যাসাকার চালানো হয়েছিল, দাবিগুলো কি আপনারা ভুলে গিয়েছিলেন? দাবিগুলো আমাদের এখনো বুকে আছে। কোথায় আছে? এই দাবিগুলো আমরা বাংলাদেশে যতদিন থাকবো ততদিন আমরা ইনশাআল্লাহ ইসলাম এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করব ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের সীমান্তে গেরুয়া সন্ত্রাস এসেছে। এই জন্য হলো গেরুয়া সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের ফরেন পলিসি থেকে শুরু করে নতুন করে সবকিছু আমাদেরকে সাজাতে হবে। এই গেরুয়া সন্ত্রাসের শিকার মোদি যখন বাংলাদেশে এসেছিল, আপনারা সবাই রাজপথে নেমেছিলেন এবং অনেকে শহীদ হয়েছিলেন, জেলে গিয়েছিলেন, মনে নাই আপনাদের? সেই ভাইয়ের কথা যদি মনে থাকে, রক্তের উপরে দাঁড়িয়ে হলেও যদি বাংলাদেশে কোনো গেরুয়া সন্ত্রাসের
একটু ছিটেফোঁটা আসার চেষ্টা করা হয়, আমরা রক্ত দিয়ে ইনশাআল্লাহ প্রতিরোধ করব তাদেরকে। সে আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। দোয়া করবেন, ভালোবাসা থাকবে, আপনাদের মধ্যে জায়গা দিবেন, আপনাদের বাসায় দাওয়াত দিবেন, মাদ্রাসা দাওয়াত দিবেন, আসবো যাব, আপনাদের সাথে ঘুমাবো থাকবো ইনশাআল্লাহ। তবে গেরুয়া সন্ত্রাস বাংলাদেশে আমরা কায়েম হতে দিব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু রাষ্ট্রের কাছে 13 দফা নিয়ে এসে এইটা বাস্তবায়নের দাবি করা হচ্ছে গণতান্ত্রিক অধিকার, যে কেউ করতে পারতে হবে। রাষ্ট্র বলতে পারতে হবে যে আমি কোনটা করতে পারছি, কোনটা করতে পারছি না। এটার নাম হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকদের যে সামাজিক চুক্তি, এই ডায়ালগ এবং কনভারসেশনের জায়গা। সেইটা না করে রাষ্ট্র যেটা করেছে, রাষ্ট্র গণহত্যার পথ বেছে নিয়েছে। এবং এই গণহত্যার পথ কেন বেছে নিয়েছে, 4টা বোটা দাগের বড় গণহত্যা কেন আওয়ামী লীগকে করতে হয়েছে, সেইটার রেজাল্ট আমরা দেখেছি গত কয়েকদিন আগে। গেরুয়া বাহিনী বিজেপি যখন পশ্চিম বাংলা দখল করেছে, এখানে তো ভোট হয় নাই, দখল করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দখল করেছে। ততএব আজকে এই জায়গাতে এসে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, আপনারা পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে একটা পাবলিক কমিশন করেন হিয়ারিংয়ের জন্য, গণশুনানির জন্য। সেইখানে প্রত্যেক মাদ্রাসা থেকে যারা এতিম ছেলে মেয়েদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে ঢাকাতে এসেছিলেন, তারা তাদের গল্পগুলো এসে বলতে পারবে। তাদেরকে কাঁদতে দেন, জনগণের কাছে, মানুষের কাছে কাঁদতে দেন। সেদিন তারা আসলে কি দেখেছে, তারা কত রক্ত দেখেছে, সেদিন কত হাজার স্যান্ডেল দেখেছে। ডাস্টবিন ক্লিন করে সিটি কর্পোরেশন একজনের কর্মকর্তা আমাকে বলেছে, আমার জীবনে আমি এত রক্ত যেমন দেখি নাই, এত স্যান্ডেলও দেখি নাই। কি পরিমাণ জিনিস সেখান থেকে ক্লিয়ার করতে হয়েছে গত কয়েক ঘন্টার ভিতরে। আমাদের সিটি কর্পোরেশনগুলো যদি প্রত্যেক দিন এত প্রফেশনাল হইতো ময়লা আবর্জনা পরিষ্কার করতে, তাহলে ঢাকা শুড হ্যাভ বিন দ্য ফাইনেস্ট ক্লিনেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। সেই আবর্জনা পরিষ্কার করবার দায় রাষ্ট্র এই সিটি কর্পোরেশন নেয় না, কিন্তু শহীদদের রক্ত পরিষ্কার করবার দায় অল্প কয়েকটা ঘন্টার মধ্যে তারা নিয়েছে। এবং যারা করেছেন সিটি কর্পোরেশনের সেই কর্মকর্তারা সোনার বাংলায় এখনো আছেন। গণতদন্ত কমিশন করেন, কারা কারা সেদিন দায়িত্ব পালন করেছেন। 7,500 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, র্যাব, আর্ম ফোর্সেস, এজেন্সির লোকজন কাজ করেছে। এবং প্রত্যেকটা ফোর্সের মেম্বারদের লগবুক আছে, কারা সেদিন ডিউটি করেছেন। আপনি সেগুলো কল করেন, কমান্ডিং অফিসারদেরকে ডাকেন, কারা কারা দেশে আছে, কারা কারা এখনো পালায় নাই। আমার নিঃসন্দেহে দেখবেন বর্তমান সরকারেরও কাপড়ের নিচে অনেক পলাতক গণহত্যার আসামিদেরকে খুঁজে পাওয়া যাবে। অতএব বিচার করতেই হবে জাতির, ফর ন্যাশনাল পস্টারিটি। ইনসাফ এমন একটা লড়াই, যদি আমরা বারবার এটাকে ডিসপেন্স করতে ব্যর্থ হই, তাহলে যেটা করবে প্রত্যেকটা জুলুম আর একটা জুলুমের জন্ম দিয়ে যাবে, আর একটা লড়াইকে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। পিলখানা গণহত্যা হয়েছে, বাংলাদেশ রাষ্ট্র, সিভিল সোসাইটি, সাংবাদিক, বুদ্ধিজীবী, বস্তির বুদ্ধিজীবীগুলা কেউ সেদিন কথা বলে নাই, মুখ খোলে নাই বলেই 17 বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে দিনের পর দিন, মাসের পর মাস গণহত্যা হয়েছে। বাংলাদেশের সিভিল সোসাইটি প্রতিবাদ করে নাই, বাংলাদেশের গণমাধ্যম তার জাতীয় দায়িত্ব পালন করে নাই, তারা দালালি করেছে। সিম্পলি সরকার, আওয়ামী সরকার এবং ভারতের দালালি করেছে, সত্যের দালালি করে নাই, রাষ্ট্রের পক্ষে দাঁড়ায় নাই, শহীদের পক্ষে, জনগণের পক্ষে দাঁড়ায় নাই। এবং সেই গণহত্যা বিচার করতে পারে নাই বলেই আমরা দেখেছি কিভাবে গুম করে হাজার হাজার বাংলাদেশের নাগরিকদেরকে নাই করে দেওয়া হয়েছে। 17-17টা বছর শুধু গুম করা হয় নাই, হত্যা করা হয় নাই, লাশটা পর্যন্ত মেমোরি, স্মৃতি আকারে শেষ করে দেওয়া হয়েছে। হাজার হাজার পরিবার জানে না কোন দিন মৃত্যু দিবস, দোয়াটা কোন দিন পড়বে, এই মেমোরি পর্যন্ত, এই স্মৃতি পর্যন্ত নাই বাংলাদেশে। বিচার হয় নাই বলেই 24-এ আরো 1400 শহীদকে জীবন দিতে হয়েছে। অতএব এই বাস্তবতায় বিজেপির রাজনীতি যেহেতু সীমান্তে চলে আসছে, এটার ডাইভার্স কনসিকুয়েন্স আছে আমাদের রাষ্ট্রে, ফরেন পলিসি কনসিকুয়েন্স আছে, ক্রস বর্ডার টেরোরিজম ক্রিয়েট করা হবে কয়দিন পরে দেখবেন। দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামধারী লোকদেরকে জঙ্গি নাটক মঞ্চস্থ করবার চেষ্টা করা হয়েছে না গত কয়েকদিন আগে? আমরা প্রথম দিন থেকে প্রতিবাদ করেছি বলে কি হয়েছে, পুলিশ এই নাটক নিয়ে বেশি দূর যাইতে পারে নাই। বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে নাটক করা হচ্ছে, বিমান বাহিনীতে তেহরিকে তালেবান পাকিস্তানের লোক পাওয়া গেছে, তেহরিকে তালেবান পাকিস্তান
ভারতের রয়ের টাকায় ফান্ডিংয়ে চলে, এই গল্প কি আমরা জানি না? আমরা হাওয়া খেয়ে বেড়াই? অতএব এই জঙ্গি নাটক তেহরিকি তালেবান পাকিস্তানের নাটকের খেলা বন্ধ করতে হবে। যেই নাটক ফ্লপ করছে, যেই নাটক সিনেমা হলে গিয়ে কেউ দেখে নাই গত 17 বছর, সেই নাটক আগামী দিনে মঞ্চস্থ করে আপনার শেয়ার বাজারে কোনো দর পতন ঠেকাইতে পারবেন না। অতএব বাস্তবতা হচ্ছে এই গণহত্যার বিচারের দাবি নিয়েই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে আগামী দিনে মোকাবেলা করতে হবে। বিজেপির এই হিন্দু ফ্যাসিবাদী রাজনীতিকে আমরা কিভাবে মোকাবেলা করব, এবং ওলামায়ে কেরামের হিস্টোরিক রেসপন্সিবিলিটি আছে। হেফাজতের আন্দোলনটাকে যেভাবে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়া দরকার ছিল, আমরা ওলামায়ে কেরামদের কাছ থেকে সেটা দেখি নাই। এই দাবিটা নিয়ে প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, পাড়ায়, মহল্লায় যেভাবে সভা সমাবেশ দাবিনামা উত্থাপন করবার দরকার ছিল, ওলামায়ে কেরামদের কাছ থেকে আমরা সেটা আশা করেছিলাম, সেটা আমরা দেখি নাই। আমরা আশা করেছিলাম যাদের উপরে জুলুম হয়েছে তারা জুলুমের বিপক্ষে প্রত্যেক পাড়ায় মহল্লায় দাঁড়াবেন, আমরাও পাশে গিয়ে দাঁড়াবো, যে একসাথে মিলে এই লড়াইটা করা, বাংলাদেশ রাষ্ট্রের জন্য, ইনসাফের জন্য, আজাদির জন্য এই লড়াইটা করা। এবং ওলামায়ে কেরামকে আগামী দিনেও সাবধান থাকতে হবে। আপনাদেরকে যেন বিজেপির এই গেরুয়াময় সীমান্তে, আমার প্রত্যেক সীমান্তে এখন বিজেপি আক্রমণ করে বসছে, এই জায়গার রাজনীতি আগামী ওলামায়ে কেরামদেরকে কোনো ফাঁদে যেন না ফেলে, সেই নাটক থেকে আমাদেরকে বাঁচার জন্য এখন থেকে প্রস্তুত হতে হবে। হেফাজতও কিন্তু আওয়ামী লীগের ফাঁদে পড়েছে, সেই নাটকও কিন্তু আমরা দেখেছি। অতএব আমরা চাই ইনসাফের পক্ষের ওলামায়ে কেরামরা, আজাদির পক্ষের ওলামায়ে কেরামরা দ্বীনের ঝান্ডাকে মজবুত করে ধরবেন, মুখলেসের সাথে, ইখলাসের সাথে, কোনো ধান্দা ফান্দা থাকতে পারবে না এর ভিতরে। এবং সেই লড়াইটা আমরা সবাই মিলে লড়বো ইনশাআল্লাহ। শহীদদের জন্য আবার রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।